হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা বিগ ব্রেকিং আপডেট তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলার শুনানির বিস্তারিত ব্যাখ্যা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তো আজকে তোমরা সকলে জানো যে প্রাথমিকে যে 32,000 চাকরি বাতিল মামলা, সেটা আজকে কোর্ট নাম্বার 11-তে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে কোর্ট নাম্বার 11-তে কিন্তু আজ এই মামলার শুনানি ছিল। তো এখানে কিন্তু যে চাকরি প্রার্থী রয়েছে তাদের যে আইনজীবী ছিলেন তিনি কি বক্তব্য রাখলেন, পর্ষদের যে অ্যাডভোকেট ছিলেন তিনি কি বক্তব্য রাখলেন, বিচারপতিরা বা কী কী গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। সাথে সাথে সিলেকশন কমিটি বা অ্যাপটিটিউড টেস্ট, কাট অফ, জেলাভিত্তিক প্যানেল, আনট্রেন্ড, থার্ড পার্টি, অ্যাক্ট 165 ইত্যাদি নিয়ে কী কী ব্যাখ্যা দেওয়া হলো সেটা ডিটেলস আলোচনা করব। তো দেখো, বিষয় হচ্ছে আজকে কোর্ট নাম্বার 11-তে যেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে এই মামলার শুনানি হয়। এবং এই মামলার এর আগে কিন্তু শুনানি হয়েছিল গত 12 তারিখে, অর্থাৎ 12/6/2025 এই মামলার শুনানি হয়। ঠিক সেই পর্যন্ত কিন্তু যে মামলা হয়েছিল সেখানে ক্যান ফাইল ছিল 75। কিন্তু বর্তমানে আমরা যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি তখন আজকে প্রায় 16 আজকে কিন্তু এই মামলা যখন শুনানি হয় সেখানে কিন্তু টোটাল মোট ক্যানফাইল কিন্তু হয়ে গেছে 78। অর্থাৎ দেখতেই পাচ্ছ আজকে 2025 যে লাস্ট ক্যানফাইল হয়েছে 20 তারিখে, এবং এখানে মোট কিন্তু 11টা কিন্তু 11 নম্বর যে কোর্টে শুনানি হয় সেখানে কিন্তু দেখা যায় যে মোট কিন্তু 78টা ক্যানফাইল হয়েছে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাট নাম্বার 1873/2023, যেখানে দুপুর 2টো থেকে কিন্তু দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স পার্সেস প্রিয়ঙ্কানস করে মামলা কিন্তু আজ শুনানি হয়। তো মোট যে ব্যাখ্যার যে বিষয় সেগুলো কিন্তু ডিটেলস আমরা ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তো এখানে কিন্তু এই মামলা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য বিচারপতির তরফ থেকে করা হয়। অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু যে আইনজীবীরা ছিলেন তারা কী কী বক্তব্য রেখেছেন তার ডিটেলস কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওর সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকো, অনেক আপডেট অনেক তথ্য শেয়ার করা হবে। তো দেখো, মূল বিষয় হচ্ছে প্রাথমিকে যে আজকে 32,000 প্রাথমিক যে শিক্ষক বাতিল মামলার শুনানি, সেখানে কিন্তু আইনজীবীর জোরালো কিন্তু সওয়ালের মোড় হয়ে দাঁড়ায়। কী কী বিষয় উঠে আসে সেখানে না, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ 32,000 প্রাথমিকে যে শিক্ষক সেই চাকরি বাতিল মামলার শুনানি হয়। একক বেঞ্চের রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলায় আপিলকারীদের পক্ষে জোরালো সওয়াল করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু আপিলকারীদের পক্ষ থেকে জোরালো সওয়াল করেছেন। অর্থাৎ যিনি চাকরিজীবী যারা ছিলেন তাদের হয়ে কিন্তু আজ বিচারপতি বা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য দেন। তার যুক্তি কী এবং আইন প্রশ্নগুলো মামলার ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা নতুন করে জল্পনা তৈরি করেছে। এই গুরুত্বপূর্ণ মামলাটি কেবল যে 32,000 চাকরি পরিবারের জীবন জীবিকার সঙ্গে জড়িত নয়, বরং রাজ্যের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আইন নীতির প্রয়োগের ক্ষেত্রেও একটি দৃষ্টান্ত সেই দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। এখানে অনেক কিছু প্রশ্ন আসে, যেখানে কাট অফ বিষয়ে প্রশ্ন আসে, থার্ড পার্টি অ্যাক্ট 165 নিয়ে প্রশ্ন আসে, বা প্যানেল এক্সপায়ার, অনেক কিছু বিষয়গুলো এর সাথে জড়িত, যেখানে যোগ্য অযোগ্য এখানেও কিন্তু প্রশ্ন উঠছে বারবার করে। সিঙ্গেল বেঞ্চের রায়ে চাকরি হারানো শিক্ষকদের ভবিষ্যৎ এখন কিন্তু ডিভিশন বেঞ্চের রায়ের উপর নির্ভরশীল। এই মামলায় প্রতি শুনানি রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর কাছে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কী কী বিষয় হয়েছে দেখো না, আইনজীবীর মূল যুক্তি এবং সওয়াল কী ছিল। তো ডিভিশন বেঞ্চে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন তুলে ধরেছেন। তার সওয়ালের মূল ভিত্তি ছিল ন্যাচারাল জাস্টিস নীতির লঙ্ঘন এবং বিচার প্রক্রিয়ার পদ্ধতিগত ত্রুটি। অর্থাৎ এখানে যে বিচার প্রক্রিয়া এর আগে হয়েছিল কলকাতা হাইকোর্টে, যেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়, সেখানে কিন্তু তিনি পুরোপুরিভাবে 32,000 যে শিক্ষক শিক্ষিকা তাদেরকে পুরোপুরি বাতিল করে দেয়। এবং এই মামলা যখন পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যায়, সেখান থেকে কিন্তু সুপ্রিম কোর্ট আবার সেটাকে ফেরত পাঠিয়ে কলকাতা হাইকোর্টে যে রায় সেই রায়কে কিন্তু স্থির করে দেয়। তো এখানে তার যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যে যুক্তি দিয়েছেন সেগুলো কিন্তু নিচে এক এক করে আলোচনা করছি, এবং সম্পূর্ণ ব্যাখ্যাটা বাংলাতে এই জন্যই করছি যাতে করে সমস্ত বিষয়গুলো তোমরা বুঝতে পারো। তো শুনানি ছাড়াই চাকরি বাতিল, এটা প্রশ্ন করা হয়েছে প্রথমে। তো আইনজীবীর প্রধান যুক্তি কী ছিল, যে 32,000 শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে, তাদের কাউকেই কিন্তু মামলায় পক্ষভুক্ত করা হয়নি। অর্থাৎ কাউকে তাদেরকে সম্পূর্ণভাবে ডেকে নিয়ে বা একটা যে শুনানির যে একটা প্রক্রিয়া যেমন হওয়া দরকার সেটা কিন্তু হয়নি। তাদের বক্তব্য শোনার কিন্তু সুযোগও বলছে দেওয়া হয়নি।
এটি স্বাভাবিক বিচারের কিন্তু পরিপন্থী। এটা তিনি প্রথমেই প্রশ্ন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চাকরিজীবীদের যিনি আইনজীবী ছিলেন। তার মতে বিচার কিন্তু একতরফা ট্রাফিক হতে পারে না। ইনি এই মন্তব্যটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মন্তব্য প্রকাশ করেন। তারপর কি বলা হয় এখানে, তারপরে বলা হয় বিষয়টা সেটা হচ্ছে আবেদনের বাইরে গিয়ে রায়। দ্বিতীয় তিনি একটা প্রশ্ন করেন যে আবেদনের বাইরে গিয়ে তিনি রায়ের কথা বলা হয়েছে। তো মূল মামলাকারীরা তাদের আবেদনে সকলের চাকরি বাতিলের দাবি জানাননি, কিন্তু একক বেঞ্চের বিচারপতি সেই আবেদনের গণ্ডি পেরিয়ে একটি বৃহত্তর নির্দেশ দিয়েছেন, যা আইনভাবে বৈধ নয় বলে আইনজীবী দাবি করেছেন। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের যে রায়, সেখানে রায়ের প্রতি যে একটা ক্ষোভ পোষণ সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং এটা চাকরিজীবীদের যিনি আইনজীবী ছিলেন বিচারপতি, তিনি কিন্তু এই মন্তব্যটি করেন। প্রমাণের অভাব, এখানে কিন্তু প্রমাণের অভাব সম্পর্কে কিন্তু একটা তথ্য উঠে আসছে। তো আইনজীবী প্রশ্ন তুলেছেন যে দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা সিবিআই রিপোর্ট আদালতে পেশ করা হয়নি, যা থেকে প্রমাণ হয় যে এই 32,000 শিক্ষক শিক্ষিকা যে দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত। এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসছে যে কোনো কিন্তু এখনও পর্যন্ত প্রমাণ হয়নি। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে এত বড় সংখ্যক চাকরি বাতিল কিন্তু করা যায় না। তো এতক্ষণ ধরে তিনি আইনজীবী যিনি ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি অনেক মন্তব্য করেন। এখানে বিচারপতিরা সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে খতিয়ে শুনেন বিষয়গুলো, কারণ অনেক যুক্তি তর্ক হয়েছে এখানে। এবং দীর্ঘ 2.5 ঘন্টা ধরে যে এই মামলার শুনানি হয়, সেখানে কিন্তু অনেক মোড় কিন্তু পাল্টে যায় একের পর এক। তো দায়িত্ব কার এখানে বলা হচ্ছে, যদি নিয়োগ প্রক্রিয়ায় কোনো ত্রুটি হয়েও থাকে, তার জন্য কিন্তু চাকরি প্রার্থীরা দায়ী নন, বরং বোর্ড বা নিয়োগকারী সংস্থা দায়ী। অর্থাৎ এখানে কিন্তু বোর্ড বা নিয়োগকারী সংস্থাকেও কিন্তু দায়ী করা হয়েছে। তখন কিন্তু একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু বিচারপতিরা তখন এই বিষয়ে প্রশ্ন করেন, তাহলে বোর্ড বা যে দায়িত্বকারী সংস্থা রয়েছে তাদেরকে চিহ্নিত করার জন্য পর্ষদকে কিন্তু এটা চাপ সৃষ্টি করার মতো আজকে পরিস্থিতি তৈরি হয়ে যায়। যে সংস্থার আন্ডারে এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়েছে, বা যে ওএমআর সিটের ব্যাপারে বা প্রশ্ন ম্যানুপুলেট আদার্স যে সমস্ত বিষয়গুলো ঘটে থাকে, সেগুলো যে সংস্থার নিয়ে করা হয়েছে বা যে সংস্থাকে হাতে রেখে করা হয়েছে, তাদেরকে নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয় এই মুহূর্তে। আইনজীবী সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন হাইকোর্টের উদাহরণ টেনে এনে তার যুক্তিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একক বেঞ্চের বিচারপতির ভূমিকা এবং তার নেওয়া পদ্ধতি নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বিচারপতি আইনত অজানা একটি পদ্ধতি অনুসরণ করে এই রায় কিন্তু দিয়েছিলেন। তিনি বিভিন্ন আইনি উদাহরণ দিয়ে দেখান যে যখনই কোনো নিয়োগ বাতিল করা হয়েছে, সেখানে ক্ষতিগ্রস্তদের মামলায় পক্ষভুক্ত করা বাধ্যতামূলক, অর্থাৎ তাদেরকেও কিন্তু পক্ষে আনা দরকার। কিন্তু এক্ষেত্রে তা না হওয়ায় পুরো প্রক্রিয়াটাই ত্রুটিপূর্ণ বলে তিনি দাবি করেছেন। তো আজ কিন্তু যা বিষয় ঘটেছে সম্পূর্ণভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছেন। এবং শুনানির সময় ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন। এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভাইটাল পয়েন্ট বলেন, যা থেকে বোঝা যায় যে আদালত শুধুমাত্র আইনি যুক্তির ওপরে কিন্তু মনোযোগ দিচ্ছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মন্তব্য এই মুহূর্তে, যে বিচারপতির তরফ থেকে এখানে কিন্তু বলা হয় সম্পূর্ণভাবে যে কোনো রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক প্রশ্ন না তুলে তিনি বলেন যে এখানে কী কী বিষয় ঘটেছে সম্পূর্ণভাবে আর্গুমেন্ট করার জন্য আপনাদেরকে বলা হয়েছে, আপনার আর্গুমেন্ট করুন। এখানে পর্ষদের ভুল থাকলে পর্ষদের ভুল, যারা মামলাকারী রয়েছে তাদের যদি ভুল থাকে তাদের ভুল, কিন্তু সম্পূর্ণ বিচার প্রক্রিয়া এতগুলো পরিবারের ব্যাপার, এতগুলো চাকরি বাতিলের ব্যাপার, যেখানে এর আগে 26,000 দুর্নীতি যেখানে হয়েছে, সেখানে যোগ্য অযোগ্য সকলেরই চাকরি গেছে। এই সমস্ত তিনি মন্তব্য না বললেও কিন্তু হালকাভাবে মন্তব্য করার চেষ্টা করেন। এখানে আরও কি বলা হয়, এখানে আরও বলা হয় যে মামলার ভবিষ্যৎ এবং পরবর্তী পদক্ষেপ নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন আসছে। তো এই মামলার শুনানি এখনও চলবে এবং পরবর্তী শুনানি কিন্তু দিন ধার্য করা হয়েছে 1 জুলাই। এটা কিন্তু ভিভিআই এটা একটা করে রাখো বিষয়টা, যে 1 জুলাই কিন্তু এর মামলা পরবর্তী শুনানি। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এই মামলার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এর আগে 12 তারিখে শুনানি হয়, তারপর 23 তারিখে শুনানি হলো, এবং এরপর নেক্সট 1 তারিখে, অর্থাৎ 7 দিন 8 দিন অন্তর অন্তর কিন্তু এই মামলার শুনানি একের পর এক কিন্তু হয়ে চলছে। সেদিন বিরোধী পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করবেন বলে বিচারপতির তরফ থেকে জানানো হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জোরালো সওয়ালের পর চাকরিহারা শিক্ষকদের মধ্যে নতুন করে আশার কিন্তু সঞ্চার হয়েছে। তাদের পক্ষের আইনজীবীদের মতে ডিভিশন বেঞ্চ সমস্ত আইনি দিক খতিয়ে দেখছে এবং তারা একটি ইতিবাচক রায়ের বিষয়ে আশাবাদী। তবে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত 32,000 শিক্ষকের যে ভবিষ্যৎ, সেটা নিয়ে কিন্তু অনিশ্চয়তা এই মুহূর্তে রয়েছে। এই মামলা
পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং নিয়োগ প্রক্রিয়ার উপর একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। সকলের নজর কিন্তু এখন এই ডিভিশন বেঞ্চের চূড়ান্ত রায়ের উপর। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে যে 32,000 চাকরি বাতিল মামলা, সেখানে কিন্তু অনেক দুর্নীতি হয়েছে কি হয়নি, বা অনেক কিছু মামলার যে সমস্ত বিষয়গুলো উঠে আসছে, যে বিষয়গুলো হয়তো এসএসসির ক্ষেত্রেও ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ, যেখানে সিলেকশন কমিটি নিয়ে প্রশ্ন আসছে, যে সিলেকশন কমিটি কীভাবে সিলেকশন করে হয়েছে। অ্যাপটিটিউড টেস্ট নিয়েও কিন্তু প্রশ্ন, যে অ্যাপটিটিউড টেস্টে যে মার্ক দেওয়া, সেখানে কাট অফ নিয়ে প্রশ্ন, যেখানে হয়তো ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদের সুযোগ পাওয়ার উচিত ছিল, সেখানে হয়তো কম মার্কস পাওয়া, সেখানে কিন্তু চাকরি করছে। জেলাভিত্তিক প্যানেল, এখানেও কিন্তু দুর্নীতির কথা ধরা পড়েছে, যেটা কিন্তু জেলাতে হয়তো কোনো জেলাতে প্যানেল যে ভ্যাকেন্সি সেখানে কম ছিল, অন্য জেলার থেকে আরও ভ্যাকেন্সি মানে বাকি যে শূন্যপদটা অন্য জেলার থেকে ক্যান্ডিডেট এনে কিন্তু প্রবেশ করানো। আনট্রেন নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে, যে আনট্রেন কতজন ছিল বা কতজন ছিল না, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। থার্ড পার্টি নিয়ে এবং অ্যাক্ট 165 নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করা হয়, যেখানে অ্যাক্ট 165 নিয়ে মানে মন্তব্য করা হয়েছে আইনজীবীদের তরফ থেকে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ব্যাখ্যা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন, এই ধরনের আপডেট পাওয়ার পর উপকৃত হচ্ছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল নোটিফিকেশন অন করুন। ধন্যবাদ। জয় হিন্দ।